আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আরিফ, আর আমার পাশে আছে আমার বন্ধু তানিয়া। তানিয়া, তুই কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালোই আছি। তবে আজকাল একটু টেনশনে আছি, সত্যি বলতে। কেন রে, কি হলো? আরে, নিউজ দেখিস না? মধ্যপ্রাচ্যে যা চলছে, ইরান, ইসরায়েল, এই পুরো ব্যাপারটা মাথায় ঘুরছে। আমার আব্বু তো রাত জেগে আল জাজিরা দেখেন। আম্মু বলছেন আব্বুর ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। আমার বাসায়ও একই অবস্থা। আমার বড় চাচা গত ঈদে আমাদের বাসায় এসেছিলেন। পুরো রাত ধরে এই বিষয় নিয়ে কথা বললেন। কিন্তু অ্যাকচুয়ালি তানিয়া, আমিও নোটিস করলাম যে অনেকেই এই কনফ্লিক্ট সম্পর্কে কথা বলছেন, কিন্তু পুরো ইতিহাসটা কেউ প্রপারলি জানেন না। ঠিকই বলেছিস। আমরা বেসিক্যালি শুধু শেষের দিকের ঘটনাগুলো জানি, কিন্তু এই দুই দেশের মধ্যে এই শত্রুতা কোথা থেকে শুরু হলো সেটা অনেকেরই অজানা। তাই আজকে আমরা এই বিষয়টাই নিয়ে কথা বলবো। ইরান ইসরায়েল সংঘাতের পুরো ইতিহাস, শুরু থেকে আজ পর্যন্ত। এবং আমরা চেষ্টা করব এটাকে এমনভাবে বলতে যেন মনে হয় দুই বন্ধু চায়ের দোকানে বসে গল্প করছে, কোনো বোরিং টেক্সট বুক না। হ্যাঁ, আর তোমাদের কাছে একটাই অনুরোধ, শেষ পর্যন্ত শুনুন। কারণ এই ইতিহাসটা জানা আমাদের জন্য মুসলিম হিসাবে, বাংলাদেশি হিসাবে অনেক ইম্পর্ট্যান্ট। ইনশাল্লাহ আজকের এপিসোড শেষ করে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো চলো শুরু করি। বিসমিল্লাহ। আরিফ, তুই জানিস, আমি যখন প্রথমবার জানলাম যে একসময় ইরান আর ইসরায়েল বন্ধু ছিল, আমি লিটারালি বিশ্বাসই করতে পারিনি। মনে হয়েছিল কেউ আমাকে বলছে যে ঢাকা আর চট্টগ্রাম কখনো একই দেশ ছিল না। তোর রিয়াকশনটা অ্যাকচুয়ালি অনেকেরই মতো। কারণ আজকে যা আমরা দেখছি, ইরান আর ইসরায়েল একে অপরের ঘোরতর শত্রু। এটা দেখলে মনেই হয় না যে এই দুই দেশ একসময় মিলে কাজ করত। কিন্তু ইতিহাস সব সময় এমন চমক দেয়। তো শুরুটা কোথা থেকে? দেখ, ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। সেই সময় মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো, মিশর, সিরিয়া, জর্ডান, সবাই ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু ইরান তখন একটু আলাদা। কেন আলাদা? কারণ ইরান আরব দেশ না, ইরান পার্সিয়ান। ভাষা, সংস্কৃতি, ইতিহাস সব আলাদা। আর তখন ইরানে ছিলেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। এই শাহ ছিলেন পশ্চিমা, বিশেষত আমেরিকার খুব কাছের মানুষ। ও, মানে আমেরিকা ইরানকে দিয়ে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করিয়েছে। এক্স্যাক্টলি। এটাকে বলে রিয়েল পলিটিক, মানে বাস্তবতার রাজনীতি। শাহের কাছে দরকার ছিল আঞ্চলিক ক্ষমতা, তেল বিক্রির বাজার আর আমেরিকার সমর্থন। আর ইসরায়েলের দরকার ছিল মধ্যপ্রাচ্যে একজন বন্ধু। তো দুইজনের স্বার্থ মিলে গেল। আর তারা কিভাবে বন্ধুত্ব করল? ১৯৫০ সালে ইরান ইসরায়েলকে ডি ফ্যাক্টো স্বীকৃতি দেয়। মানে অফিসিয়াল না, কিন্তু প্র্যাকটিক্যালি তারা একে অপরকে মেনে নেয়। তেলের ব্যবসা শুরু হয়। ইরান ইসরায়েলকে তেল দেয়, ইসরায়েল ইরানকে অস্ত্র আর প্রযুক্তি দেয়। মাশাল্লাহ, এটা তো চমৎকার ব্যবসা। একদম। আর এর চেয়েও ইন্টারেস্টিং বিষয় হল, দুই দেশের গোয়েন্দা সংস্থাগুলো একসাথে কাজ করত। ইসরায়েলের মোসাদ আর ইরানের সাবাক, এরা একসাথে ট্রেনিং নিত, ইনফরমেশন শেয়ার করত। কল্পনা করতে পারিস? এটা তো সিনেমার মতো লাগছে। আচ্ছা, এই সময়ে ফিলিস্তিনের কি অবস্থা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সময়েও ফিলিস্তিনিরা কষ্টে ছিল, তাদের ভূমি দখল হচ্ছিল। কিন্তু শায়ের ইরান এই বিষয়টাকে তেমন গুরুত্ব দিত না। শায়ের কাছে জাতীয় স্বার্থ ছিল প্রথম। এটা একটু কষ্টের, তাই না? একটা মুসলিম দেশ, কিন্তু অন্য মুসলিমদের দুর্দশা দেখেও নীরব। হ্যাঁ, এটা সত্যি। কিন্তু বুঝতে হবে, শায়ের ইরান ইসলামী রাষ্ট্র ছিল না। সেটা ছিল সেকুলার, পশ্চিমা ধাঁচের একটা রাজতন্ত্র। তো ইসলামিক সলিডারিটি তাদের কাছে রাজনৈতিক প্রায়োরিটি ছিল না। তাহলে কখন সব পাল্টে গেল? ১৯৭৯ সালে। এটা হলো সেই মহাভূমিকম্প, যা শুধু ইরানকে নয়, পুরো মধ্যপ্রাচ্যকে, এমনকি পুরো বিশ্বকে বদলে দিয়েছিল। ১৯৭৯ সালের ইরান বিপ্লব, এটা তো বিশাল একটা ঘটনা। আরিফ, আমাকে একটু গল্প করে বল, কি হয়েছিল সেই বছর? ঠিক আছে, একটু গল্পের ছলে বলি। কল্পনা কর, ইরানের রাস্তায় লাখো মানুষ। শায়ের বিরুদ্ধে তারা ক্ষুব্ধ। কেন ক্ষুব্ধ? কারণ শাহ পশ্চিমা সংস্কৃতি জোর করে চাপিয়ে দিচ্ছেন। ইরানের মহিলারা হিজাব পরতে পারছেন না। ধর্মীয় নেতাদের জেলে দেওয়া হচ্ছে। সাবাক মানুষজনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ওরে বাবা! এই পরিস্থিতিতে একজন মানুষ উঠে আসেন, আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেইনি। তিনি তখন ইরাকে নির্বাসনে, কিন্তু তার ক্যাসেট টেপে রেকর্ড করা বক্তৃতা ইরানের প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছে। ক্যাসেট টেপ? এটা তখনকার সোশ্যাল মিডিয়া, তাই না? একদম। ওই সময় টেকনোলজি দিয়ে এটাই করা গেছে। আর ১৯৭৯ সালের জানুয়ারিতে শাহ দেশ ছেড়ে পালিয়ে যান। ফেব্রুয়ারিতে খুমেনি প্যারিস থেকে ফেরেন। লাখো মানুষ রাস্তায় নেমে স্বাগত জানায়। মাশাল্লাহ,
কি দৃশ্য! এরপর থেকে ইরান হয়ে গেল ইসলামিক রিপাবলিক অফ ইরান, ইসলামিক প্রজাতন্ত্র। আর খুমেনির কাছে ইসরায়েল মানে ছিল লিটল সেটান, ছোট শয়তান। আমেরিকা ছিল গ্রেট সেটান, বড় শয়তান। ও, তাহলে সাথে সাথেই শত্রুতা শুরু? হ্যাঁ, এবং এটা শুধু কূটনৈতিক শত্রুতা না, এটা ছিল আইডিওলজিক্যাল শত্রুতা। খুমেনি বললেন, ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, ফিলিস্তিন মুসলমানদের এবং ইরানের দায়িত্ব হল ইসরায়েলকে ধ্বংস করতে সাহায্য করা। আর ইসরায়েল? ইসরায়েল অবভিয়াসলি ভয় পেয়ে গেল, কারণ একটা বন্ধু রাষ্ট্র রাতারাতি শত্রু হয়ে গেল। তেলের সাপ্লাই বন্ধ হয়ে গেল, গোয়েন্দা সহযোগিতা শেষ। আচ্ছা, এই সময়ে একটা মজার ঘটনা আছে না, ইরান কন্ট্রা বা এরকম কিছু? হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় প্যারাডক্স। ১৯৮০ সালে ইরান ইরাক যুদ্ধ শুরু হয়। ইরাকে তখন সাদ্দাম হুসেন। আমেরিকা সাদ্দামকে সমর্থন দিচ্ছে, কারণ তারা চায় ইরান দুর্বল হোক। তাহলে ইসরায়েল কি করল? ইসরায়েল তখন সিক্রেটলি ইরানকে অস্ত্র বিক্রি করল, কারণ ইসরায়েলের চিন্তা ছিল যদি সাদ্দাম ইরানকে হারিয়ে দেয় তাহলে সে আরও শক্তিশালী হবে। তো শত্রু বন্ধু, এই থিওরিতে ইসরায়েল ইরানকে সাহায্য করল। এটা কি সত্যি, মানে অফিসিয়ালি স্বীকৃত? হ্যাঁ, এটা এখন হিস্টোরিক্যালি ডকুমেন্টেড, ইরান কন্ট্রা অ্যাফেয়ার নামে পরিচিত। আমেরিকাও এতে জড়িত ছিল, আর এই সব কিছু করা হয়েছিল গোপনে, জনগণকে না জানিয়ে। রাজনীতি কি জিনিস আল্লাহ! মানুষ পাবলিকলি এক কথা বলে আর পেছনে আরেক কাজ করে। এটাই ইন্টারন্যাশনাল পলিটিক্স, তানিয়া। কোনো পার্মানেন্ট ফ্রেন্ড নেই, কোনো পার্মানেন্ট এনিমি নেই, শুধু আছে পার্মানেন্ট ইন্টারেস্টস। এই কথাটা বলেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামারস্টন, এবং এটা আজও সত্যি। তো ইরান ইরাক যুদ্ধ শেষে কি হল? ১৯৮৮ সালে যুদ্ধ শেষ হল। ৮ বছর ধরে চলা এই যুদ্ধে দুই দেশ মিলিয়ে প্রায় ১০ লক্ষ মানুষ মারা যায়। ইরান ক্লান্ত কিন্তু ভাঙেনি। আর খুমেইনি ১৯৮৯ সালে মারা যান। তারপর কে এলেন? আলী খামেনাই, এবং তিনিও ইসরায়েলের প্রতি একই হস্টাইল ছিলেন, বরং বলতে পারিস তিনি এটাকে আরও সিস্টেম্যাটিক করলেন। মানে ইরান এখন শুধু রেটরিক দিয়ে সন্তুষ্ট না, তারা এখন অ্যাকচুয়ালি প্রক্সি গ্রুপস তৈরি করা শুরু করল। লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনে হামাস ও ইসলামিক জিহাদ, পরে ইরাকে শিয়া মিলিশিয়া, ইয়েমেনে হুথিজ। এটাকে ইরান বলে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স, প্রতিরোধের অক্ষ। এই হিজবুল্লার গল্পটা বল একটু বিস্তারিত। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং। ১৯৮২ সালে ইসরায়েল লেবানন আক্রমণ করে। তখন ইরান সেখানে রেভলিউশনারি গার্ডস পাঠায়, মানে ইরানের এলিট সৈন্য। আর এই সৈন্যরা স্থানীয় শিয়া মুসলিমদের নিয়ে হিজবুল্লাহ গঠন করে। তার মানে হিজবুল্লাহ বেসিকলি ইরানের তৈরি এবং পালিত। ইরান তাদের অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ সব দেয়, আর হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে। এটাই হলো প্রক্সি ওয়ার, সরাসরি নিজেরা না লড়ে অন্যদের দিয়ে লড়ানো। হিজবুল্লার ক্ষমতা কতটুকু? ২০০৬ সালে হিজবুল্লাহ আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ হল। ৩৪ দিনের যুদ্ধ। ইসরায়েলের মতো শক্তিশালী সেনাবাহিনী তারা হিজবুল্লাহকে পুরোপুরি হারাতে পারল না। এটা ছিল বিশ্বকে চমকে দেওয়া ঘটনা। মাশাল্লাহ। আচ্ছা, এই সময় ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম শুরু হয়নি? একদম সঠিক প্রশ্ন করেছ। আসলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম শায়ের আমলেই শুরু হয়েছিল, ১৯৫০-৬০-এর দশকে। আমেরিকায় তখন ইরানকে নিউক্লিয়ার টেকনোলজি দিয়েছিল, অ্যাটমস ফর পিস প্রোগ্রামের আওতায়। মানে আমেরিকা ইরানকে অ্যাটমিক টেকনোলজি দিয়েছিল? হ্যাঁ, কারণ তখন ইরান আমেরিকার বন্ধু। কিন্তু ১৯৭৯-র বিপ্লবের পর সব পাল্টে গেল। ইরান বলল, আমরা নিউক্লিয়ার এনার্জি চাই। পশ্চিমা বিশ্ব ভয় পেল, তারা কি আসলে বম বানাতে চাইছে? আর ইসরায়েল? ইসরায়েল সবচেয়ে বেশি ভয় পেল, কারণ ইসরায়েল নিজেও নিউক্লিয়ার ওয়েপন রাখে, যদিও তারা অফিসিয়ালি স্বীকার করে না। এবং তারা মধ্যপ্রাচ্যে চায় না আর কেউ নিউক্লিয়ার কেপেবল হোক। এটা কেন? এই স্ট্র্যাটেজিকে বলে স্যামসন অপশন এবং নিউক্লিয়ার মনোপলি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ হল শুধু তারাই নিউক্লিয়ার পাওয়ার। যদি ইরানও পেয়ে যায় তাহলে সেই অ্যাডভান্টেজ শেষ। এবার আমাকে বল ২০০০ দশকের ঘটনাগুলো সম্পর্কে। ২০০৩ সালে আমেরিকা ইরাক আক্রমণ করল এবং সাদ্দাম হোসেনকে হটাল। এটা আসলে ইরানের জন্য ব্লেসিং ইন ডিসগাইজ হয়ে গেল। কেন? কারণ সাদ্দাম ছিল ইরানের সবচেয়ে বড় আঞ্চলিক শত্রু। সাদ্দাম গেলে ইরাকে শিয়া সরকার এলো, যারা ইরানের কাছের। হঠাৎ ইরানের ইনফ্লুয়েন্স ইরাক পর্যন্ত বিস্তার লাভ করল। আরিফ, তুই একটু আগে বললি ইরান প্রক্সি গ্রুপস ব্যবহার করে, কিন্তু ইসরায়েল কি সরাসরি ইরানকে অ্যাটাক করেছে? হ্যাঁ, কিন্তু সরাসরি না, কোভার্ট অপারেশনে। ২০১০ সালে স্টাক্সনেট নামে একটা কম্পিউটার ওয়ার্ম ডিসকভার হল। এটা ইরানের নাটানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটির সেন্ট্রিফিউজেস নষ্ট করে দিচ্ছিল। কম্পিউটার ওয়ার্ম?
হ্যাঁ, এটা ছিল ওয়ার্ল্ড হিস্ট্রির প্রথম সাইবার ওয়েপন যেটা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রয় করেছে, আর এটা বানিয়েছিল আমেরিকা আর ইসরায়েল মিলে। ও সাইবার ওয়ারফেয়ার, এটা তো আমাদের সময় নতুন যুদ্ধ। এক্স্যাক্টলি। আর এছাড়াও ইসরায়েল ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্টদের হত্যা করা শুরু করল। 2010 থেকে 2012 সালের মধ্যে বেশ কয়েকজন টপ ইরানিয়ান নিউক্লিয়ার সায়েন্টিস্ট গাড়ি বম, মোটরসাইকেল বমে মারা গেলেন। কি ভয়ঙ্কর! এটা কি ইসরায়েল অফিসিয়ালি স্বীকার করেছে? না, অফিশিয়ালি কখনো স্বীকার করেনি, কিন্তু অনেক ইন্টেলিজেন্স অ্যানালিস্টস বলেছেন এটা মোসাদের কাজ। এই ধরনের অপারেশনকে বলে টার্গেটেড অ্যাসাসিনেশন, লক্ষ্য নির্ধারণ করে হত্যা। আর ইরান চুপ করে বসেছিল? না, ইরানও পাল্টা মেরেছে। বিভিন্ন সময়ে ইরান ইসরায়েলি কূটনৈতিকদের উপর, ইসরায়েলি ব্যবসা প্রতিষ্ঠানের উপর অ্যাট্যাক করেছে। থাইল্যান্ডে, ভারতে, জর্জিয়াতে, এমনকি আর্জেন্টিনায়। মানে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যেই না? না, এই শ্যাডো ওয়ার পুরো বিশ্বেই চলছে। এটাকে বলা হচ্ছে ওয়ার বিটুইন ওয়ার্স, যুদ্ধের মাঝের যুদ্ধ। আরিফ, সিরিয়ার প্রসঙ্গটা এখানে কিভাবে আসে? 2011 সালে সিরিয়ায় সিভিল ওয়ার শুরু হল। আসাদ সরকার বনাম বিভিন্ন রেবেল গ্রুপ। এখন ইরান আসাদকে সাপোর্ট করল, কারণ আসাদ ইরানের কাছের মিত্র। আর ইসরায়েল? ইসরায়েলের নাইটমেয়ার হল ইরান সিরিয়া ব্যবহার করে তাদের সীমান্তের কাছে মিলিটারি বেস বানাচ্ছে। ইরান সিরিয়ার মাটি দিয়ে হিজবুল্লাহকে অস্ত্র পাঠাচ্ছে। তাহলে ইসরায়েল কি করল? ইসরায়েল সিরিয়ায় শত শত এয়ার স্ট্রাইক করল 2013 থেকে আজ পর্যন্ত। তারা ইরানের ওয়েপন কনভয়, মিসাইল ডিপো, মিলিটারি বেস এগুলো ধ্বংস করে দিচ্ছে। কিন্তু অফিশিয়ালি সিরিয়ার সাথে তাদের যুদ্ধ নেই। এটা খুব কমপ্লিকেটেড। হ্যাঁ, সিরিয়া হল সেই জায়গা যেখানে ইরান, ইসরায়েল, রাশিয়া, আমেরিকা, তুরস্ক সবাই একসাথে মিশে গেছে, প্রতিটার নিজস্ব এজেন্ডা। আর এই সব কিছুর মাঝে সিরিয়ার সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। আল্লাহ তাদের সহায় হন। আমিন। এই সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হল 2015 সালে JCPOA, মানে ইরান নিউক্লিয়ার ডিল। এটা কি? এটা একটা অ্যাগ্রিমেন্ট। ইরান বলল আমরা নিউক্লিয়ার প্রোগ্রাম সীমিত রাখব, আর আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইরানের উপর থেকে ইকোনমিক স্যাংশনস তুলে নেবে। এটা তো ভালো উদ্যোগ। হ্যাঁ, ওবামায়ের সময় এটা হয়েছিল, কিন্তু ইসরায়েল খুশি ছিল না। তারা বলল এটা ইরানকে শুধু কিছু বছর পিছিয়ে দেবে, ধ্বংস করবে না। তারপর ট্রাম্প এলেন। 2018 সালে ট্রাম্প এই ডিল থেকে বেরিয়ে গেলেন। ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু ছিলেন ট্রাম্পের বড় সাপোর্টার। আবার স্যাংশনস ফিরিয়ে এলো। ইরান কি করল? ইরান ধীরে ধীরে নিউক্লিয়ার প্রোগ্রাম বাড়াতে শুরু করল, এবং পরিস্থিতি আবার উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। জানুয়ারি 2020 ঘটনা বলো। আমি সেটা ক্লিয়ারলি মনে করতে পারছি। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। সকালে উঠে নিউজ দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সেই ঘটনা সারা বিশ্বকে হতবাক করেছিল। 3 জানুয়ারি 2020 আমেরিকা ইরাকে ড্রোন স্ট্রাইক করে মেজর জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করল। সোলেমানি কে ছিলেন? সোলেমানি ছিলেন ইরান রেভলিউশনারি গার্ডস কর্পসের কুদস ফোর্সের কমান্ডার। তিনি ছিলেন ইরানের সবচেয়ে শক্তিশালী মিলিটারি ফিগার। অনেকেই বলেন খামেনায়ের পরে ইরানের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল মানুষ। আর তিনি ইরাকে কি করছিলেন? এটা ডিসপিউট আছে। আমেরিকা বলল তিনি আমেরিকান সৈন্যদের উপর অ্যাটাক প্ল্যান করছিলেন। ইরান বলল তিনি একটা ডিপ্লোম্যাটিক মিশনে ছিলেন। পুরো বিশ্ব তখন মনে করেছিল ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমি সেই রাতে আমার বন্ধুদের সাথে ছিলাম। আমরা সবাই হোয়াটসঅ্যাপে এই নিয়েই কথা বলছিলাম। মনে হচ্ছিল সত্যিই বড় কিছু হবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ হয়নি। ইরান পাল্টা স্ট্রাইক করল ইরাকে আমেরিকান বেসে, কিন্তু আগে ওয়ার্নিং দিয়ে। মানে সবাই বুঝল ইরান প্রতিশোধ নিল, কিন্তু এসকেলেশন চায় না। কেন যায় না? কারণ সরাসরি যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে ইরান জিততে পারবে না। তাই ইরান এটাকে বলে স্ট্র্যাটেজিক পেশেন্স, ধৈর্য ধরো, সুযোগ মতো মারো। এটা তো অনেক সোফিস্টিকেটেড থিঙ্কিং। হ্যাঁ, আর এই ঘটনার পরে ইসরায়েল ইরান টেনশন আরও বাড়ল। কারণ ইসরায়েল জানে সোলেমানির পরিকল্পনার একটা বড় অংশ ছিল ইসরায়েলকে ঘিরে রাখা। এবার আসি সাম্প্রতিক ইতিহাসে। 7 অক্টোবর 2023, এই তারিখটা ইতিহাসে চিরকাল থাকবে। হ্যাঁ, 7 অক্টোবর হামাস ইসরায়েলের সবচেয়ে বড় অ্যাট্যাক করল। 1973 সালের ইয়ম কিপুর ওয়ারের পর প্রায় 1200 ইসরায়েলি নিহত, 250 জনকে হস্টেজ করা হল। এটা দেখে সারা বাংলাদেশ শকড হয়ে গেল। হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশের মানুষের মনে ফিলিস্তিনের জন্য যে সিম্পেথি আছে সেটা অনেক গভীর। আমার নানি পর্যন্ত এই বিষয়ে কথা বলতেন। আমার আম্মুও প্রতিদিন দোয়া করেন ফিলিস্তিনিদের জন্য।
আমিন। ইসরায়েল এরপর গাজাতে ম্যাসিভ মিলিটারি অপারেশন শুরু করল, আর এই অপারেশনে ইরানের রোল নিয়ে প্রশ্ন উঠল। ইরান কি হামাসকে এই অ্যাট্যাকের জন্য এনকারেজ করেছে? ইরান কি বলেছে? ইরান বলেছে তারা হামাসকে জেনারেল সাপোর্ট করে, কিন্তু এই স্পেসিফিক অপারেশন সম্পর্কে তারা জানত না। এটা নিয়ে বিতর্ক আছে। তারপর আসল ইরান ইসরায়েল ডিরেক্ট কনফ্রন্টেশন শুরু হলো। হ্যাঁ, 2024 সালের এপ্রিলে সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসরায়েল এয়ার স্ট্রাইক করল। এতে ইরানের শীর্ষস্থানীয় মিলিটারি কমান্ডার নিহত হলেন। এবার ইরান কি করল? 13-14 এপ্রিলের রাতে ইরান সরাসরি ইসরায়েলে অ্যাটাক করল। 300-র বেশি ড্রোন, ক্রুজ মিসাইল আর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল। আল্লাহ, এটা কিন্তু ইতিহাসে প্রথমবার। ঠিক বলেছ, এটাই ছিল ইরান ইসরায়েলের মাটিতে প্রথম সরাসরি অ্যাটাক। আগে সবকিছু হতো প্রক্সি দিয়ে বা কোভার্ট অপারেশনে। কিন্তু ইসরায়েল বলল 99% ইন্টারসেপ্টেড হয়েছে। হ্যাঁ, ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো সিস্টেম এবং আমেরিকা, ব্রিটেন আর জর্ডান মিলে মোকাবেলা করল। বেশিরভাগ মিসাইল আর ড্রোন আটকানো গেছে। তাহলে এত মিসাইল আর ড্রোন পাঠিয়েও কি তাহলে অ্যাটাক সফল হলো না? দুটো দিক আছে। মিলিটারি দিক থেকে ক্ষতি খুব কম, কিন্তু পলিটিক্যাল দিক থেকে ইরান একটা মেসেজ দিল যে আমরা পারি, আর এটা সারা বিশ্বের কাছে প্রুভ হল। ইসরায়েল পাল্টা অ্যাটাক করল। ইসরায়েল কিছুদিন পরে ইরানের ইস্ফাহানের কাছে একটা লিমিটেড স্ট্রাইক করল, কিন্তু এটা সিম্বলিক। ইসরায়েল দেখালো যে তারাও পারে, কিন্তু এখনই এসকেলেট করতে চায় না। এই পুরো সিচুয়েশনটা কোথায় যাচ্ছে তাহলে? এটা বলা কঠিন, কিন্তু এটা ক্লিয়ার যে আমরা একটা নতুন ফেজে ঢুকেছি, যেখানে ইরান আর ইসরায়েল এখন ওপেনলি, ডিরেক্টলি একে অপরকে অ্যাটাক করতে পারছে। আরিফ, আমি একটু ভয়ের কথা জিজ্ঞেস করতে চাই। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, এটা কতটা বড় থ্রেট? এটা সবচেয়ে সিরিয়াস কোয়েশ্চেন। দেখ, ইরান বলছে তারা শুধু পিসফুল নিউক্লিয়ার এনার্জি চায়, কিন্তু পশ্চিমা দেশ আর ইসরায়েল বলছে তারা নিউক্লিয়ার বম বানাতে চাইছে। সত্যিটা কি? সত্যি হল, ইরান এখন নিউক্লিয়ার ওয়েপনের থ্রেশহোল্ডে আছে, মানে তাদের এত বেশি এনরিচড ইউরেনিয়াম আছে যে চাইলে কয়েক সপ্তাহের মধ্যে একটা বম বানাতে পারে, কিন্তু বানায়নি। কেন বানায়নি? খামেনাই অফিসিয়ালি বলেছেন নিউক্লিয়ার ওয়েপন হারাম। ইসলামিক রুলিং অনুযায়ী এটা নিষিদ্ধ, কারণ এটা মাস সিভিলিয়ান কিলিং করে। কিন্তু অনেকেই এই কথা বিশ্বাস করেন না। হ্যাঁ, স্কেপটিক্স বলছেন এটা স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি। ইরান বম বানাবে না, কিন্তু বানানোর ক্ষমতা রাখবে। এটাই তাদের বার্গেনিং চিপ। ইসরায়েলের কি নিউক্লিয়ার ওয়েপন আছে? ইসরায়েলের ক্ষেত্রে সবাই জানে, কিন্তু অফিসিয়ালি কেউ বলে না। ইন্টেলিজেন্স এক্সপার্টস বলেন ইসরায়েলের কাছে ৮০ থেকে ৯০টি নিউক্লিয়ার ওয়ারহেড আছে। এটাকে বলে নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি পলিসি। এটা কত অদ্ভুত! হ্যাঁ, একটা দেশ নিউক্লিয়ার ওয়েপন রাখবে কিন্তু স্বীকার করবে না, এটা ইউনিক সিচুয়েশন। কিন্তু এই অ্যাম্বিগুইটি ইচ্ছাকৃত, কারণ অফিসিয়ালি স্বীকার করলে আঞ্চলিক নিউক্লিয়ার রেস শুরু হবে। সত্যি মাথা ঘুরিয়ে যায় এসব চিন্তা করলে। আরেফ, এই পুরো ঘটনার সাথে আমাদের, মানে বাংলাদেশিদের কি সম্পর্ক? অনেক সম্পর্ক আছে। প্রথমত তেলের দাম। মধ্যপ্রাচ্যে কিছু হলেই তেলের দাম বাড়ে। তেলের দাম বাড়লে বাংলাদেশের ট্রান্সপোর্ট কস্ট বাড়ে, পণ্যের দাম বাড়ে, সাধারণ মানুষের কষ্ট হয়। হ্যাঁ, মনে আছে 2022 সালে যখন তেলের দাম বেড়েছিল, ঢাকায় সিএনজিতে যেতে যা ভাড়া লাগত সেটা 1 লাফে বেড়ে গেল। এক্স্যাক্টলি। আর আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাই মধ্যপ্রাচ্যে কাজ করেন। ইরান, সৌদি আরব, ইউএই, কুয়েত, কাতার, এই দেশগুলোতে অস্থিরতা হলে তাদের চাকরি, নিরাপত্তা সব বিপন্ন হয়। এটা তো সত্যিই চিন্তার বিষয়। আর ধর্মীয় দিক থেকে আমরা মুসলিম। ফিলিস্তিনের সাথে আমাদের আত্মার যোগ। মসজিদুল আকসা আমাদের তৃতীয় পবিত্রতম স্থান। তাই এই কনফ্লিক্ট আমাদের কাছে শুধু দূরের দেশের ঘটনা না। কিন্তু আমরা কি করতে পারি? অনেক কিছু। প্রথমত সঠিক তথ্য জানা। অনেকেই শুধু সোশ্যাল মিডিয়াতে যা আসে সেটাই বিশ্বাস করেন, কিন্তু এই কনফ্লিক্ট এতটাই কমপ্লেক্স যে শুধু হেডলাইন দেখে পুরো ছবি বোঝা যায় না। হ্যাঁ, আমি নিজেও অনেক টাইম দেখেছি ফেসবুকে ভাইরাল হওয়া নিউজ পরে দেখা গেছে ফলস বা কনটেক্সটের বাইরে। এক্স্যাক্টলি। দ্বিতীয়ত, ফিলিস্তিনিদের জন্য দোয়া করা, তাদের হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশনসকে সাপোর্ট করা। বাংলাদেশের মানুষ কিন্তু অনেক জেনারাস, এই দিক থেকে আমরা অনেক কিছু করতে পারি। তৃতীয়ত, আমাদের নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানাতে হবে, কারণ যে ইতিহাস জানে না সে সহজেই ম্যানিপুলেট হয়, আর আজকের এই আলোচনা সেই উদ্দেশ্যেই। মাশাল্লাহ, এটা বিউটিফুল পয়েন্ট। আরিফ, এখন একটু ফরওয়ার্ড লুকিং কথা বলি। এই কনফ্লিক্টের ভবিষ্যৎ কি বলে তোর মনে হয়? এটা নিয়ে বলা কঠিন, কারণ এখানে অনেক ভেরিয়েবল আছে, কিন্তু কিছু সিনারিও আছে। বল। প্রথম সিনারিও,
ডিপ্লোম্যাটিক সলিউশন। ইরান নিউক্লিয়ার ডিল পুনরুজ্জীবিত হবে, ইরান ইকোনমিক বেনিফিট পাবে, টেনশনস কমবে। কিন্তু এটার সম্ভাবনা এখন কম মনে হচ্ছে। কেন? কারণ দুই পক্ষের মধ্যে ট্রাস্ট এখন প্রায় শূন্য। ইরান মনে করে পশ্চিমারা ডিল ভাঙবে, আবার পশ্চিমারা মনে করে ইরান বিশ্বাসযোগ্য না। দ্বিতীয় সিনারিও? দ্বিতীয় সিনারিও স্ট্যাটাস কুয়ো, মানে এখন যেমন চলছে তেমনই চলবে। লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট, প্রক্সি ওয়ার্স, সাইবার অ্যাট্যাকস, কোভার্ট অপারেশনস, কোনো বড় যুদ্ধ না, কিন্তু শান্তিও না। আর তৃতীয়? তৃতীয় এবং সবচেয়ে ভয়াবহ, ডিরেক্ট মিলিটারি কনফ্রন্টেশন। যদি ইরান নিউক্লিয়ার কেপেবল হয়ে যায় বা কোনো প্রক্সি অ্যাট্যাক অনেক বড় ক্যাজুয়ালিটি করে, তাহলে ইসরায়েল বা আমেরিকা সরাসরি ইরানে স্ট্রাইক করতে পারে। এটা হলে কি হবে? এটা হলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগবে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, বিশ্বের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে, আর সাধারণ মানুষ, ইরানি, ইসরায়েলি, ফিলিস্তিনি, লেবানিজ সবাই কষ্ট পাবে। এটা ভাবলেই মন খারাপ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যুদ্ধ সবসময় সাধারণ মানুষের ক্ষতি করে। নেতারা যুদ্ধ ঘোষণা করেন, কিন্তু মরেন সাধারণ মানুষ। এটাই তো ট্র্যাজেডি, উপরে পলিটিক্স, নিচে মানুষের রক্ত। আর ইরান ইসরায়েল কনফ্লিক্টে আমরা এটাই দেখছি। ইরানের সাধারণ মানুষ ইকোনমিক স্যাংশনসের কারণে দরিদ্র, ওষুধ পাচ্ছে না। ফিলিস্তিনিরা দশকের পর দশক দুর্দশায়। ইসরায়েলের সাধারণ নাগরিকরাও সবসময় টেররের ভয়ে থাকেন। আরিফ, সৎভাবে বল, তোর কি মনে হয় এই কনফ্লিক্ট কোনোদিন শেষ হবে? এটা সবচেয়ে কঠিন প্রশ্ন। অনেস্টলি বলতে গেলে শর্ট টার্মের শান্তির সম্ভাবনা কম, কিন্তু ইতিহাস বলে যা অসম্ভব মনে হয় সেটাও হয়েছে। উদাহরণ দে। 1978 সালে মিশর আর ইসরায়েল শান্তি চুক্তি করল, ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস। কেউ ভাবেনি এটা হবে। 1994 সালে জর্ডান আর ইসরায়েলও শান্তি করল। 2020 সালে আমরা দেখলাম আব্রাহাম অ্যাকর্ডস। ইউএই, বাহরেইন, মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দিল। তাহলে ইরানও পারে? থিওরিটিক্যালি পারে, কিন্তু ইরানের ক্ষেত্রে সমস্যা হল এই কনফ্লিক্টটা ইরানের ইসলামিক আইডেন্টিটির সাথে ডিপলি টাইড। খামেনাই এবং ইরানের রুলিং এস্টাবলিশমেন্টের কাছে ইসরায়েলের বিরোধিতা এটা শুধু ফরেন পলিসি না, এটা তাদের আইডিওলজিক্যাল ফাউন্ডেশন। মানে ইসরায়েলকে একসেপ্ট করলে তাদের লেজিটিমেসি চলে যাবে? এক্স্যাক্টলি, কারণ ইরানের ইসলামিক রেভলিউশনের একটা মূল স্তম্ভ হল প্যালেস্টাইন ইস্যু। যদি কোনো ইরানিয়ান লিডার ইসরায়েলের সাথে শান্তি করে, তাহলে তার দেশে পলিটিক্যাল সার্ভাইভাল কঠিন হবে। এটা একটা ট্র্যাপের মতো। হ্যাঁ, এটাকে বলে আইডেন্টিটি ট্র্যাপ। যখন ন্যাশনাল আইডেন্টিটির সাথে কোনো কনফ্লিক্টকে এতটা মিশিয়ে দেওয়া হয় যে সেই কনফ্লিক্ট শেষ করা মানে হয়ে যায় নিজের আইডেন্টিটি শেষ করা। আর ইসরায়েলের দিক থেকে? ইসরায়েলের সমস্যা হল তারা মনে করে তাদের এক্সিস্টেন্সি থ্রেটে আছে। একটা দেশ যে মনে করে তার টিকে থাকাই নিশ্চিত না, সে সহজে কম্প্রোমাইজ করে না। এটাও ভ্যালিড পয়েন্ট। তবে একটা আশার কথা আছে, ইরানের ভেতরে সাধারণ মানুষের মধ্যে অনেকেই এই কনফ্লিক্টের পরিবর্তন চান। ইরানিয়ান ইউথ অনেক ওপেন মাইন্ডেড, তারা চায় ইকোনমিক অপরচুনিটি, ফ্রিডম, বিশ্বের সাথে মিশতে। হ্যাঁ, আমি দেখেছি অনেক ইরানিয়ান টিকটক ক্রিয়েটররা অনেক ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, তারা বিশ্বের মানুষের সাথে মিশতে চায়। হ্যাঁ, এই হিউম্যান কানেকশন অনেক পাওয়ারফুল। সাধারণ ইরানি আর সাধারণ ইসরায়েলি এরা একে অপরের শত্রু না, তাদের শত্রু বানিয়েছে পলিটিক্স। আরিফ, আমরা মুসলিম হিসেবে এই কনফ্লিক্টকে কিভাবে দেখব, এই বিষয়ে একটু কথা বলো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখ, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু ইসলাম জুলমের বিরুদ্ধেও সোচ্চার। এখানে জুলম কার উপর? ফিলিস্তিনিদের উপর যে জুলম হয়েছে এবং হচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের ভূমি থেকে তাড়ানো হয়েছে, দশকের পর দশক অকুপেশনের মধ্যে আছে। এটা মানবাধিকারের সার্বজনীন মূল্যনীতির বিরুদ্ধে। কিন্তু ইরান ইসরায়েল কনফ্লিক্টের কারণে কি শান্তি আসছে? এটা অনেক বড় প্রশ্ন। একদিক থেকে দেখলে হয়তো ইরানের প্রতিরোধ না থাকলে হয়তো ফিলিস্তিনে আরও বেশি জুলম হতো। অন্য দিক থেকে দেখলে ইরানের মানসিক গেমের কারণে ফিলিস্তিনের সাধারণ মানুষই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। এটা একটা মরাল ডিলেমা। হ্যাঁ, ইসলামে আছে লা দারারা ওয়ালা দিরার, কাউকে ক্ষতি করো না এবং ক্ষতির কারণও হয়ো না। কিন্তু এই কমপ্লেক্স জিওপলিটিক্সে এই প্রিন্সিপলস অ্যাপ্লাই করা অনেক কঠিন। আমি মনে করি আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত, সিভিলিয়ানদের রক্ষা করো, জুলুমের বিরুদ্ধে দাঁড়াও, কিন্তু সহিংসতার সংস্কৃতিকে গ্লোরিফাই করো না। এটা একটা ব্যালেন্সড এবং ওয়াইজ কথা। আর আমাদের দোয়া করতে হবে যুদ্ধ যেন থামে, মানুষ যেন বাঁচে। আল্লাহুম্মা নাসশাল মুস্তাদা আফিনা ফিল আর্দ। হে আল্লাহ, পৃথিবীর দুর্বল মানুষদের সাহায্য করো। আমিন। আরিফ,
আমি দেখেছি এই কনফ্লিক্ট নিয়ে অনেক মিসকনসেপশন আছে। কিছু সাধারণ ভুল ধারণা ভাঙি চলো। হ্যাঁ চলো। প্রথম মেদ, এটা শুধু ধর্মীয় যুদ্ধ। এটা কতটা সত্যি? এটা পুরোপুরি সত্য না। হ্যাঁ, ধর্মের একটা রোল আছে, কিন্তু এখানে তেল, জিওপলিটিক্স, রিজনাল পাওয়ার, আমেরিকা রাশিয়া রাইভালরি, এই সব কিছু মিশে আছে। শুধু মুসলিম বনাম ইহুদি বললে পুরো ছবিটা পাওয়া যায় না। দ্বিতীয় মিথ? ইরান ও আরব দেশ একই। এটা একটা বড় ভুল। ইরানিরা আরব না, তারা পার্সিয়ান, ভাষা ফার্সি, এবং ইরানের সাথে অনেক আরব দেশের নিজেদের কনফ্লিক্ট আছে, বিশেষত সৌদি আরেবিয়ার সাথে। হ্যাঁ, সাউদি ইরান রাইভেলরি তো আলাদাই একটা বিষয়। তৃতীয় মেদ, ইসরায়েলের সব নাগরিক একই মত পোষণ করে। ইসরায়েলেও ইন্টারনাল বিভেদ আছে। অনেক ইসরায়েলি নাগরিক, অনেক ইহুদি ইন্টেলেকচুয়ালস, তারা গাজাতে যা হচ্ছে তার বিরুদ্ধে। টেল আভিভে প্রোটেস্ট হয়েছে। এটা অনেকেই জানেন না। চতুর্থ মেদ, ইরানের সব মানুষ এই কনফ্লিক্টের সমর্থক। ইরানিয়ান সাধারণ মানুষ অনেকেই চায় শান্তি, বিশ্বের সাথে কানেকশন, ইকোনমিক প্রগ্রেস। তারা স্যাংশনসের কারণে কষ্টে আছেন। পঞ্চম মিথ? এই সমস্যার সহজ সমাধান আছে। এটা সবচেয়ে বড় মিসকনসেপশন। এই কনফ্লিক্টের রুটস অনেক গভীর। ৭৫+ বছরের ইতিহাস, ধর্ম, জাতীয়তা, তেল, জিওপলিটিক্স সব মিশে আছে। কেউ যদি বলে ব্যাস এটা করলেই সব ঠিক, তাহলে সে ওভার সিম্পলিফাই করছে। এক্স্যাক্টলি, রিয়েল লাইফ পরীক্ষার মতো। অনেক সময় সহজ উত্তর নেই। আরিফ, আমরা অনেক কথা বললাম, একটু সামারি করো পুরো ইতিহাসটা। ঠিক আছে, সংক্ষেপে বলি। ১৯৪৮ থেকে ১৯৭৯ পর্যন্ত ইরান ও ইসরায়েল ছিল স্ট্র্যাটেজিক পার্টনার্স। শাহের সেকুলার ইরান আর ইসরায়েল দুটো মিলে তেল, অস্ত্র, গোয়েন্দা তথ্য শেয়ার করত। ১৯৭৯ ইরানি বিপ্লব সব পাল্টে দিল। খুমেইনি ইসরায়েলকে লিটল সেটান বললেন। নতুন ইসলামিক রিপাবলিক হল ইসরায়েলের সবচেয়ে মুখর শত্রু। ১৯৮০ থেকে ২০০০ প্রক্সি ওয়ারের যুগ। ইরান হিজবুল্লাহ তৈরি করল, হামাসকে সাপোর্ট করল। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে উত্তেজনা বাড়ল। ২০০০ থেকে ২০১৫ সাইবার ওয়ারফেয়ার, টার্গেটেড অ্যাসাসিনেশন, কোভার্ট অপারেশনস, স্টাক্সনেট ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম আঘাত করল। জেসিপিওএ হল কিছুটা আশার আলো। ২০১৮ থেকে ২০২৩ ট্রাম্প ডিল থেকে বেরোলেন, স্যাংশনস ফিরল, সোলেমানি হত্যা, গাজা যুদ্ধ, সব মিলিয়ে টেনশন সর্বোচ্চে। ২০২৪ ইতিহাসে প্রথমবার ইরান সরাসরি ইসরায়েলে অ্যাট্যাক করল। নতুন যুগের শুরু। এই পুরো ইতিহাস থেকে আমরা কি শিখি? ৩টে বড় লেসন আমার কাছে আছে। প্রথম লেসন, রাজনীতিতে পার্মানেন্ট কিছু নেই। যারা একদিন বন্ধু, তারাই হয়তো পরের দিন শত্রু। এটা আমাদের বলে সব সময় নিজেকে স্ট্রেংথেন করতে হবে। অন্যের উপর নির্ভর করা বিপজ্জনক। দ্বিতীয় লেসন, সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ইরানের সাধারণ মানুষ, ফিলিস্তিনের সাধারণ মানুষ, ইসরায়েলের সাধারণ মানুষ, তারা কেউ এই কনফ্লিক্ট চায়নি, কিন্তু তারাই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। তৃতীয় লেসন, ইতিহাস জানা আমাদের দায়িত্ব। বিশেষত আমাদের মতো মুসলিম দেশের নাগরিক হিসেবে মধ্যপ্রাচ্যে কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা জানা জরুরি। কারণ তা না হলে আমরা সহজেই প্রপাগ্যান্ডার শিকার হয়ে যাই। আমিও কিছু বলতে চাই। আমি এই টপিকটা নিয়ে কথা বলতে গিয়ে রিয়েলাইজ করলাম আমাদের এমপ্যাথিটা কতটা ন্যারো হয়ে গেছে। আমরা শুধু আমাদের পক্ষে মানুষদের জন্য কষ্ট পাই, কিন্তু ওপাশের সাধারণ মানুষগুলোও তো মানুষ। এটা অনেক গুরুত্বপূর্ণ কথা। ইসলামে বলা আছে মানবজাতি একটি পরিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির কারণে মানুষ নিরাপদ নয়, সে আমার উম্মত না। কোনো নিরীহ মানুষের মৃত্যু, সে যেই হোক, আমাদের কষ্ট দেওয়া উচিত। এবং সব শেষে দুয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কনফ্লিক্ট শেষ করেন, যেন ফিলিস্তিনের মানুষ তাদের ন্যায্য অধিকার পায়, যেন মসজিদুল আকসা আবার মুক্ত হয়, যেন সারা বিশ্বে শান্তি আসে। আমিন, 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 ইনশাল্লাহ। তো সুপ্রিয় শ্রোতারা, আজকের এপিসোড শেষ করার আগে কিছু কথা বলতে চাই। আজকে আমরা ইরান ইসরায়েল সংঘাতের পুরো ইতিহাস কভার করার চেষ্টা করেছি, ১৯৪৮ থেকে আজ পর্যন্ত। এটা অনেক বড় বিষয় এবং আমরা জানি ৪৫ থেকে ৬০ মিনিটের পডকাস্টে সব কিছু কভার করা সম্ভব না, কিন্তু আমরা চেষ্টা করেছি একটা সলিড ফাউন্ডেশন দিতে, যেটার উপর দাঁড়িয়ে আপনি আরও পড়তে জানতে পারবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ: ১. এই এপিসোডটা কারো সাথে শেয়ার করুন যে এই বিষয়ে জানতে চায়। ২. নিচে কমেন্ট করুন, আপনার কি মনে হয়, কোনো প্রশ্ন আছে? ৩. আমাদের সাবস্ক্রাইব করুন, আমরা নিয়মিত এসব বিষয় নিয়ে আলোচনা করি।
4 ফিলিস্তিনের জন্য দোয়া করুন এবং সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। এবং একটা কথা মনে রাখবেন, জ্ঞান হল সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যে সমাজ ইতিহাস জানে সে সমাজকে ম্যানিপুলেট করা কঠিন। বাংলাদেশের মানুষ স্মার্ট। আমরা বিশ্বাস করি সঠিক তথ্য পেলে আমাদের মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আজকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। পরের এপিসোডে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি এই পডকাস্ট থেকে কোনো উপকার পেয়ে থাকেন তাহলে একটু দোয়া করবেন। আর ঢাকার যানজটে আটকে থাকলে, লোডশেডিংয়ে বসে থাকলে আমাদের এই পডকাস্ট শুনুন। জ্ঞান অর্জন হবে, সময়ও কাটবে। সত্যি। আচ্ছা, আজকে এই পর্যন্তই।